আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু। আজকে থাম্বেলটা নিশ্চয়ই দেখেছেন যে দুই সেনাপ্রধান আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ান সেনাপ্রধান হোটেল রুমও কথা হয়েছে আমাদের সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের। তো সবচেয়ে মজার বিষয় কি জানেন, এটা নিয়ে এত বেশি হইচই বাংলাদেশের মিডিয়াতে করেনি বা এটা নিউজ এতভাবে আসেনি, কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতেই এই ব্যাপারটা এসেছে, যেটা আমাদের সকলের বলবো না আমি, হয়তো আমাদের 90% লোকজনের চোখে এড়িয়ে গেছে। তো আমি সেনাপ্রধান, আমাদের দুই দেশের সেনাপ্রধানের সাথে যে কথা হয়েছে তার কিছু কিছু খবর যতটুকু পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি একবার বলেছিলাম আপনার আমার এখানে যে আমাদের সেনাপ্রধান শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু পারেননি। সেটা নিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই এই কথা বলা উচিত না, এই কথা না রে ভাই, এখন সব কথাই বলা উচিত, সব ওপেন সিক্রেট হচ্ছে। আমি বললে আপনার জাত যাবেগা, আমি বললে আপনার ক্ষতি হয়ে যাবে, দলের ক্ষতি হয়ে যাবে। আর আপনারা যখন ওই মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে মিছিল কোন দিন হবে সেই দিনের কথা বলে পরের দিন শত শত পোলাপাইন ধরা দেন, তখন ক্ষতি হয় না, বরঞ্চ ওইটাতে ক্ষতি হবে। আমরা যেটা বলতেছি এটা তো বরঞ্চ সেনাপ্রধান না, সারা দেশের ইউনিসিও গভর্নমেন্টের উপরে চাপ পড়বে যে পাবলিক তো জানা যাইতেছে কাহিনী কি। সুতরাং সকলে একটু শুনুন, আজকে আপনাদের বেশি সময় নেব না, তবে ওই কথাটা আসার আগে দুটো ঘটনা একটু আসি। যেমন আপনার তুরাক থানা ছাত্রলীগ নাকি আজকে বা কালকে রাতে 8-10 জনকে নাকি ব্যাপক ধোলাই দিয়েছে, এটা নিয়ে দেখলাম ফেসবুক মোটামুটি একটু সরাগরম। মানে 4 ঘন্টার ভেতরে আপনারা সবাই ঢাকা চলোর প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। 6 ঘন্টা 12 ঘন্টা 4 ঘন্টা সময়, যেদিনই দেখবেন চলো চলো যমুনায় চলো, এই থাম্বেল, এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলে রাখতে পারি, তৈরিও করা আছে সব, এবং এইটা সবাই জেনেই করবে। দেখবেন আমরা যখন থাম্বেল দিয়ে বলা শুরু করবো এট এ টাইম সবাই বলবে, পেপার পত্রিকা সব একসাথেই বলবে। এই হচ্ছে যে কাহিনী। এটা তাই সেনাপ্রধানের সাথে যেই কথা হয়েছে আপনার ইন্ডিয়ান সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যেই কথাটা হয়েছে, তার মধ্যে প্রথম শর্ত সেনাপ্রধান দিয়েছে যে জঙ্গি উৎপাত, বাংলাদেশের যে জঙ্গি উৎপাত অলরেডি শুরু হয়েছে, এটাকে সেনাপ্রধান কন্ট্রোল করতে হবে। যদি উনি চায় যে ওনার অবসরে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে থেকে অবসরে যেতে পারে, তাহলে উনি এই কাজ করতে হবে। দ্বিতীয়ত, আমেরিকান সেনাবাহিনী এখন যে বাংলাদেশে আছে, এই সেন্ট মার্টিন করিডোর, ব্লাডি করিডোর, আমাদের সেনাপ্রধানের বক্তব্য মতে এই বিষয়গুলোতে সেনাপ্রধানকে স্ট্রং থাকতে হবে। ইন্ডিয়ান সেনাপ্রধান নয় শুধু, ইন্ডিয়া, চায়না, আপনার রাশিয়া, সব সেনাপ্রধানরাই ওনাকে এই বিষয়ে সাপোর্ট করবে, নো ব্লাডি করিডোর। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনাকে ওয়াকার সাহেব থেকে ওনাকে স্ট্রংলি থাকতে হবে, ইলেকশন ইনক্লুসিভ হতে হবে। ইলেকশন ইনক্লুসিভ মানে বুঝেন তো, আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না। এটা ইন্ডিয়া কেন, সাউথ এশিয়ার কোনো দেশ মেনে নিবে না। এটা ছিল প্রথম এবং একমাত্র শর্ত, যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে, নাহলে ইলেকশন হবে না। এবং ইন্ডিয়া বলছে যে আপনাদের যা লাগে আমরা সমস্ত সহযোগিতা করব। বার্মাতে আজকে এই যে ইন্ডিয়ান সেনা বাহিনী আছে, এইটাও আমেরিকাকে দৌড়ানোর জন্য। এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বার্মিজ সেনাপ্রধান আজকেই কিন্তু বলেছে, বিভিন্ন পত্রিকায় এসছে, যে বাংলাদেশে আরাকান আর্মি যেই হামলা চালাইছে এই বার্মার বিভিন্ন অঞ্চলে, এটাতে সেনাবাহিনী জড়িত, বাংলাদেশ সেনাবাহিনী, তার মানে ট্যাগিং দেওয়া শুরু হয়েছে। এখন যদি বার্মিজ সেনাবাহিনী যদি অ্যাকশন নেয়, বোমা কিন্তু কক্সবাজার খাবেন, রাঙামাটি খাবেন, এবং বাকি পার্বত্য চট্টগ্রামও খাবেন। আজকে পার্বত্য চট্টগ্রাম দেখছেন যে উত্তেজিত, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম উত্তেজিত। সুতরাং জিও পলিটিক্সে খেলা শুরু হয়েছে। 27 তারিখ সেনাপ্রধান আসবে, এর ভিতরে আরো অনেক ঘটনা হবে, এবং সম্ভবত আমাদের সেনাপ্রধান আমাদের মাননীয় নেত্রী, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে সক্ষম হয়েছেন। তবে এই নিউজটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, এটা শোনা, কিন্তু বাকি যে 3টা বললাম 100% গ্যারান্টেড এই কথাগুলো হয়েছে। এবং ইন্ডিয়ান সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানকে ওপেনলি বলেছে ইনক্লুসিভ বন্ধুরা, ইলেকশন। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের, ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এটি একেবারে নতুন কিছু নয়, নানান কারণেই
একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায়, তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায়। এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে, সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তড়ি ঘড়ি করে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না, পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো, ভারতে পড়াশোনা করো। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল। তো এটা কেন হচ্ছে সেটা নিয়ে আমি একটু সারাদিন একটু খোঁজ করবার চেষ্টা করছি। তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে। তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে দেশ বিক্রির অভিযোগ, এটা আমরা দেখেছি, কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে, আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি, সেটা মনে হয় যে ডক্টর ইউনূসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি। এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইউনূসের কাছে কনসিডারেশনে নেই। আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে, ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ, এবং এই দ্বীপের দখলদারিত্ব নেওয়ার জন্য সেই 70 সাল থেকে আমেরিকা কিন্তু তার কুনজর দিয়ে রেখেছে, এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না, এই দ্বীপ আমরা দেব না। জিয়াউর রহমান ক্ষমতায় এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন, এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন। শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশ্যে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে, কিন্তু তিনি দেশের 1 ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না। সেই সেন্ট মার্টিনের 1/3 ইউনূস অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে। এছাড়া বাংলাদেশে আরো একটা দ্বীপ রয়েছে, সোনাদিয়া দ্বীপ, ভীষণ প্রাকৃতিকভাবে আকর্ষণীয়, মহেশখালী উপজেলার খুব কাছে। এই দ্বীপটা যেটা শেখ হাসিনার সরকার চেয়েছিল, এটা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার, সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনূস। আমাদের চিটাগাং পোর্ট, সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। এছাড়াও চিটাগাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস, যেসব সেন্সিটিভ এলাকা আছে, সেখানেও তিনি এই বিদেশি পরাশক্তির এন্ট্রান্সকে অ্যালাউ করেছেন। এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সংঘাত, সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনূস অনেকখানি এগিয়ে গেছে। শুধু যে আরাকান আর্মিকেই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ব্যাক করছে তা না, এই রোহিঙ্গাদের যে সামরিক শাখা আরসা, সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে। এই আরসা, আরাকান আর্মি, এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে, আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইউনূস দাঁড় করিয়ে দিয়েছে, এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইউনূসের মানে পা চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে। কিন্তু এইটা, এই যে এই এলাকায়, এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান, এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল সিচুয়েশন গুলো ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে যাচ্ছে, তাতে রাশিয়া, চীন, এমনকি ভারতও খুব একটা হ্যাপি না, এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা। স্বভাবতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা। তাহলে এখন এই অবস্থায় যারা এই অঞ্চলে মার্কিন মাতব্বরি মেনে নিতে পারছে না, তারা কি বসে থাকবে? তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে। এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল, কনসিডারেশনে ছিল, কিন্তু এটা একদম প্রায় ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে, চীন রয়েছে। তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে। এবার আসেন, কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে, এবং
সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে, আপনারা জানেন যে 23শে জানুয়ারি এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের প্যাট্রোনাইজেশনে, তারাই অর্গানাইজ করছে মূলত, আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটা প্রেস কনভারসেশন আছে। সেই প্রেস কনভারসেশনে প্রথমে আমরা শুনেছিলাম যে শেখ হাসিনা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে, পরে শুনলাম না, তিনি ভিডিও অ্যাপিয়ারেন্সে থাকবেন। তারও পরে শুনলাম যে সম্ভবত তিনি অডিও একটা বার্তা দেবেন, অথবা তিনি ওই কনফারেন্সে কানেক্টেড হতে পারেন ভার্চুয়ালি, সেখানে তিনি কথা বলবেন। সবশেষ যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা অডিও বার্তা দেবেন। এখন এই 23 তারিখে শেখ হাসিনা কি বলবেন বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কি বলবেন, এটার উপরে মানে এটা নিয়ে ডক্টর ইউনূস সরকার কিন্তু ভীষণ উদ্বিগ্ন, এবং তারা ঠিক করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই প্রেস কনফারেন্সের পরে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে। এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পোড়ানো হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরো কোনো স্থাপনা তারা ধ্বংস করবে। এর বাইরেও আরো কিছু অ্যালার্মিং ইনফরমেশন আছে। এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া, এগুলো কোনো গুজব বা আমার বানানো কিছু না। আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে, এবং এই জঙ্গি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে, তখন সেখানে স্বভাবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে, বাকিদের সরিয়ে নেবে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদের। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন, এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন। আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা। এই যে সারা কুকের মুভমেন্ট, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন, প্রণয় ভার্মার সাথে দেখা করলেন, ভারতে গেলেন, এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না, আমার সূত্র এটা নিশ্চিত করেছে। সো এখন কেবলমাত্র যে ভারত তার হাইকমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না, এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতে গা শিওরে উঠছে। আমি জানি না, আমরা শুধু প্রার্থনা করি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন। ইউনূস সরকারের বারবার প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনের মাত্র 3 সপ্তাহ আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যে ব্যাপক রদবদল হতে যাচ্ছে, তাতে মনে হচ্ছে সরকারের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করা হচ্ছে। মার্কিন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই রদবদলের সময়টির কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায়। এটি আন্তর্জাতিক এবং স্থানীয় রাজনীতির একটি জটিল সমীকরণে প্রতিফলনও কিনা সেটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতীয় সেনাপ্রধান যখন দাবি করেছেন যে তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন, তখন এসব প্রশ্ন ওঠা তো স্বাভাবিক যে এই রদবদলের মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সঙ্গীহীন করে ফেলা হলো কিনা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে সব স্তরের কর্মকর্তাদের যখন নির্দেশ দিচ্ছে নিরপেক্ষ থাকতে, ঠিক সেই দিন তার ঘনিষ্ঠ জেনারেলদের বিদায়ের ফাইল সই হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে নিরপেক্ষতার নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াকারুজ্জামানের মুখে, কিন্তু মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে এমন হাতে যারা নির্দেশের উল্টো ধারায় বিশ্বাসী অথবা ওয়াকারুজ্জামানের বিরোধী পক্ষই বলতে পারেন। এই যে দ্বৈততা ভোটের দিন বড় বিপদ ডেকে আনতে পারে। যদি কোনো কেন্দ্রে সেনা ঢোকার দরকার হয়, তখন কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা মাইনুর রহমান, যিনি পেশাদার এবং নিরপেক্ষ সুনাম রাখেন বলে বলা হচ্ছে, তাকে হয়তো বলা হবে তুমি থাকো ছাউনিতে, মাঠে যাবে না। আর মাঠে নামবে সেই বাহিনী যারা পাকিস্তানি মডেল সিভিল মিলিটারি রিলেশনের কথা শুনে অভ্যস্ত। প্রথমত সময়টা দেখুন, এই সময়টা নিজে একটা বার্তা বহন করছে।
নির্বাচন ঘনিয়ে আসতেই সিজিএস এবং এনডিসি কমান্ড্যান্ট পর্যায়ের দুজন লেফটেন্যান্ট জেনারেলকে অবসরকালীন ছুটিতে পাঠানোর কথাটি সামনে এসেছে, যারা বর্তমান সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এ ধরনের পদক্ষেপ সাধারণত দুইটি সংকেত দেয়: এক, বিকল্প ক্ষমতা কেন্দ্রের আশঙ্কা দূর করা; দুই, সেনাবাহিনীর কার্যকরী শৃঙ্খলাকে একটি নির্দিষ্ট চ্যানেলে নিয়ে আসা, একক বার্তা নির্দেশ করা। নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীকে যেভাবেই ব্যবহার করা হোক, পোলিং সেন্টারের ভেতরে বা বাইরে চেইন অফ কমান্ডের বিভ্রান্তি বা দ্বৈত রেসপন্স চেইন রোধ করা বর্তমান রাজনৈতিক মুহূর্তে যে কারো অগ্রাধিকার হবে। ফলে সিজিএস এর মতো অপারেশনাল মস্তিষ্কের পদে রদবদল, পিএসওর মতো আন্তঃবাহিনী সমন্বয় এবং কৌশলগত ক্রয় সংক্রান্ত প্রভাবশালী পজিশনে নতুন মুখ আনা, আর কিউএমজির চেয়ার বদল, সব মিলিয়ে এটি কেবল রুটিন বদলি নয়, নিশ্চিতভাবেই নয়, বরং অপারেশনাল লিভারগুলোর পুনর্বিন্যাস। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে অবসরকালীন ছুটিতে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, দুজনেই 5 আগস্টের পর পদোন্নতি পেয়েছিলেন। এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতাসীন সরকার সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার নিয়ে নতুন করে ভাবছে এবং নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল এখানে বড় ধরনের ভূমিকা পালন করছে। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার পাকিস্তান সেনাবাহিনীর সাথে নিবিড় যোগাযোগ এবং 5 আগস্টের পর পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং তার পাকিস্তানে যাওয়া, তাদের পাকিস্তান থেকে বাংলাদেশে আসা, এসবের জন্য তিনি খুব আলোচিত। এমন একজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার অর্থ হলো বাংলাদেশের নিরাপত্তা নীতিতে নতুন মাত্রা যোগ করা। আরও উদ্বেগজনক হলো লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগের পরিকল্পনা। তিনি কট্টর জামাতপন্থী হিসাবে এবং উগ্রবাদী হিসাবে বাহিনীতে পরিচিত এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বস্তরেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যেমনটি রয়েছেন কামরুলের। এই নিয়োগ বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। মজার ব্যাপার হলো, ঠিক এই সময়েই ঢাকায় মার্কিন সেনাবাহিনীর দুটি দল অবস্থান করছে। একটি দল ঢাকা ত্যাগ করবে শিগগিরই বা করেছে ইতিমধ্যেই, আর অপর দলটি টাইগার লাইটনিং এক্সারসাইজ 2026-এর প্রাথমিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই সামরিক কূটনীতি এবং সেনাবাহিনীর রদবদলের সমসাময়িকতা নিছক কাকতালীয় নয়, এগুলো সব সম্পর্কিত। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহর বক্তব্য আরো স্পষ্ট করে দেয় যে রাজনৈতিক খেলাটি আসলে কতটা গভীরে। তিনি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার কথা বলেছেন। এই বক্তব্য প্রমাণ করে যে জামায়াত নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সেনাবাহিনীর ভূমিকা সীমিত করতে আগ্রহী। সেনাপ্রধান ইতোমধ্যে নির্বাচন বিষয়ে সেনা সদস্যদের নির্দেশনা দিয়েছেন, কিন্তু জামায়াতের এই অবস্থান সেনাবাহিনী এবং রাজনৈতিক শক্তির মধ্যে একটি দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর রদবদল নির্বাচনী কৌশলের একটি অংশ হয়ে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী নিয়ে যে চূড়ান্ত খেলা খেলছে তার উদ্দেশ্য স্পষ্ট: নির্বাচনের আগে নিজেদের অনুকূল সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার পরিবর্তন করে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। পাকিস্তানপন্থী এবং জামায়াত ঘেঁষা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানোর মাধ্যমে তারা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। এই রদবদল শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার সাথেও জড়িত। যে দেশে জন্ম হয়েছিল ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের আদর্শে, সেই দেশের সেনাবাহিনীতে মৌলবাদী এবং পাকিস্তানপন্থী কর্মকর্তাদের প্রভাব বৃদ্ধি পাওয়া একটি বিপজ্জনক সংকেত। নির্বাচনের মাত্র 3 সপ্তাহ আগে এই খেলা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশুভ ইঙ্গিত। চিফ অফ জেনারেল স্টাফ হতে যাওয়া এস এম কামরুল হাসানের পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ছবি অনেকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে, যেখানে তিনি নিজেকে পুরনো বন্ধু হিসাবে পরিচয় দেন। একইভাবে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হতে যাওয়া ফয়জুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তিনি জামায়াতের রাজনৈতিক আদর্শের ক্যারিয়ার সেনা অফিসার, যিনি 13-র হেফাজত আন্দোলনের সময় সেনা ছাউনির ভেতর বিশেষ ধর্মীয় আলোচনা আয়োজন করে আলোচনায় আসেন। তাকে পিএসও বানিয়ে সামরিক সচিবালয়ের নিয়ন্ত্রণ দেওয়া মানে সেনাবাহিনীর প্রশাসনিক ফাইল থেকে শুরু করে অস্ত্র ক্রয় বিক্রয়ের চাবি এখন পুরোপুরি একটি
পাকিস্তানি অনুকূল এবং জামায়াত সমর্থক জোটের হাতে চলে যাওয়া। এই রদবদলের সময়টা বেছে নেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই উপস্থিতি শুধু যৌথ মহড়ার প্রস্তুতি নয়, এটি একটি সিগন্যাল। যুক্তরাষ্ট্র জানতে চায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতর কোন পক্ষ কতটা শক্তিশালী। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন বলছে নির্বাচন সুষ্ঠু হবে, তখন সেনাবাহিনীর ভেতরে এই পাকিস্তানি অনুকূল জেনারেলদের বড় পদে বসিয়ে দিলে ভোটের দিন সেনা মোতায়েনের রূপরেখা কার হাতে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের যে কথা বলেইছেন ইতিমধ্যে যে সেনাবাহিনীকে ঢুকতে দেওয়া হবে না। যদি ধরুন কামরুল হাসানের কথা আমরা ধরি, কামরুল হাসান যদি সিজিএস হন, তিনি সরাসরি যুক্তরাষ্ট্র, চীন এবং তুরস্কের সঙ্গে অস্ত্র চুক্তি সমন্বয় করবেন। কিন্তু পাকিস্তানের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে বাংলাদেশ হয়তো আবারও পাকিস্তানের কাছ থেকে MB2 ট্যাঙ্ক বা LOL এর মতো পুরনো প্ল্যাটফর্ম কিনতে যাচ্ছে, যাতে করে পাকিস্তানের সামরিক শিল্প বাঁচে এবং বাংলাদেশের সামরিক বাহিনীর লজিস্টিক পুরোপুরি পাক অনুকূল একটি সিন্ডিকেটের হাতে চলে যায়। ফয়জুর রহমান PSO হলে এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আরো শক্ত হবে, কারণ তিনি সরাসরি বাজেট পরিকল্পনা এবং ক্রয় বিক্রয়ের ফাইল সই করবেন। সেনাবাহিনীর ভেতরে এই যে পাকিস্তানি অনুকূল জেনারেলদের বসিয়ে দেওয়া, ভোটের পরেও একটা ফ্যালব্যাক তৈরি করা, যাতে ভোটের পরে যদি কোনো সরকার আসে তারাও এদের নিয়ন্ত্রণে থাকে। যদি নির্বাচনের ফল কোনো পক্ষ মানতে না চায়, তখন এই জেনারেলরা সামরিক ছাউনি থেকে বার্তা দিতে পারবেন, আমরা আছি, আমাদের ভয় করো। এই বার্তা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, যুক্তরাষ্ট্র এবং ভারতের জন্য একটি সতর্ক বার্তা। বাংলাদেশে এখনো পাকিস্তান অনুকূল একটি সামরিক শক্তি জীবিত আছে, তাদের উপেক্ষা করা যাবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের সামরিক অ্যাটাশেকে বলেছেন যে কোনো পাকিস্তানি কানেকশনের দিকে নজর রাখতে। চীনও দেখছে যে বাংলাদেশ সেনাবাহিনী যদি আবারও পাকিস্তানি হার্ডওয়্যারের উপর নির্ভর করে, তাহলে বেইজিং, ইসলামাবাদ, ঢাকা একটি নতুন সামরিক ত্রিভুজ তৈরি হতে পারে, যেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের নিরাপত্তা দেবে পাকিস্তান প্রশিক্ষিত বাংলাদেশি জেনারেলরা। যুক্তরাষ্ট্র চায় না এই ত্রিভুজ গড়ে উঠুক, তাই তারা ঢাকায় সেনা দল রেখেছে, যাতে ভোটের দিন যদি কিছু ঘটে তখন দ্রুত এয়ার লিফট বা এভাকুয়েশনের পরিকল্পনা করা যায়। আর নির্বাচনের আগেই সেনাবাহিনীর ভেতরে এরকম একটি নীরব অভ্যুত্থান ঘটে যাওয়াটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। কেউ ট্যাঙ্ক রাস্তায় নামায়নি, কেউ গার্ড অফ অনার দেয়নি, কেবল ফাইল সই হয়েছে, ছুটির আদেশ বেরিয়েছে। কিন্তু এই কাগজের খেলা নির্ধারণ করছে ভোটের দিন কার বন্দুক কোন দিকে তাক করা থাকবে, কার হেলিকপ্টার কোন ছাউনি থেকে উঠবে, আর কার হাতে থাকবে সেই চাবি যা খুলবে ব্যালট বাক্সের পেছনের দরজা। ডক্টর ইউনূস বলছে নির্বাচন হবে, জামায়াত বলছে সেনাবাহিনী কেন্দ্রে ঢুকবে না, আর নতুন জেনারেলরা চুপচাপ বসে আছেন। তারা জানেন খেলার শেষ বাঁশি তারাই বাজাবেন।